আমন্ত্রণ সবাইকে। গল্পস্বল্পে আজ পড়ছি সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে গোরস্থানে সাবধান। আজ প্রথম পর্ব। রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির লেখা গল্প থেকে বম্বের ফিল্ম পরিচালক পুলক ঘোষালের তৈরি ছবি কলকাতার প্যারাডাইস সিনেমায় জুবিলি করার ঠিক 3 দিন পরে বিকেলবেলা উৎকট সারেগামা হর্ন বাজিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মার্ক টু অ্যাম্বাসেডর গাড়ি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমরা জানতাম যে লালমোহনবাবু একটা গাড়ি কেনার তাল করছেন, কিন্তু ঘটনাটা যে এত চট করে ঘটে যাবে সেটা ভাবিনি। অবশ্যই শুধু যে গাড়ি কেনা হয়েছে তা নয়, তার সঙ্গে একটি ড্রাইভারও রাখা হয়েছে, কারণ লালমোহনবাবু গাড়ি চালাতে জানেন না, এমনকি শেখার ইচ্ছেটাও নেই। এই কথাটা তিনি এতবার আমাদের বলেছেন যে শেষটায় একদিন ফেলুদাকে বাধ্য হয়ে জিজ্ঞেস করতে হলো, কেন মশাই শিখবেন না কেন? তাতে লালমোহনবাবু বললেন যে বছর 5 আগে নাকি এক বন্ধুর গাড়িতে শিখতে আরম্ভ করেছিলেন। 2 দিন শিখে 3rd দিনে একটা চমৎকার গল্পের প্লট মাথায় নিয়ে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যেতে গাড়িটা এমন হ্যাচকা মারলে যে প্লটের খেই বেমালুম হাওয়া। সে আফসোস আমার আজও যায়নি মশাই। সাদা শার্ট আর খাকি প্যান্ট পরা ড্রাইভার নেমে এসে দরজা খুলে দিতে লালমোহনবাবু একটা ছোট্ট লাফ দিয়ে রাস্তায় নামতে গিয়ে ধুতির কোচায় পা আটকে খানিকটা বেসামাল হলেও তার মুখ থেকে হাসিটা গেল না। ফেলুদা কিন্তু গম্ভীর। 3 জনে ঘরে এসে বসার পর সে মুখ খুলল, আপনার ওই বিটকেল হর্নটা পাল্টিয়ে সাধারণ সভ্য হর্ন না লাগানো পর্যন্ত রজনী সেন রোডে ও গাড়ি প্রবেশ নিষেধ। জটায়ু জিভ কাটলেন। আমি জানতুম ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। যখন ডেমনস্ট্রেট করলে না, তখন লোভ সামলাতে পারলুম না। জাপানি জানেন তো, কানফাটানি হাড় জ্বালানি, বলল ফেলুদা। আপনার উপর হিন্দি ফিল্মের প্রভাব এতটা ঝটিতে পড়বে সেটা ভাবতে পারিনি। আর রংটাও ইকুয়ালি পীড়াদায়ক, মাদ্রাজি ফিল্ম মার্কা। লালমোহনবাবু কাতরভাবে হাত জোর করলেন। দোহাই মিস্টার মিত্তির, হর্ন আমি কালই চেঞ্জ করছি, কিন্তু রংটা রাখতে দিন, গ্রিনটা বড় সুদিং। ফেলুদা হাল ছেড়ে দিয়ে চায়ের অর্ডার দিতে যাচ্ছিল। লালমোহনবাবু বাধা দিয়ে বললেন, ওটা এখন বাদ দিন, আগে চলুন একবারটি চক্কর মেরে আসি। আপনাকে আর তপেশবাবুকে না চড়ানো অবধি আমার সঠিক স্যাটিসফ্যাকশনটা হচ্ছে না। বলুন কোথায় যাবেন? ফেলুদা আপত্তি করল না, একটু ভেবে বলল, তপসীকে একবার চার্নকের সমাধিটা দেখিয়ে আনবো ভাবছিলাম। চার্নক? জব চার্নক? না। তবে চার্নক আরও আছে নাকি? আরও নিশ্চয়ই আছে, তবে কলকাতার প্রতিষ্ঠাতা চার্নক একজনই। তাই তো, মানে তার নাম জব নয়, জব। জব হলো কাজ, চাকরি, আর জব হলো নাম। যে ভুলটা আর 5 জনে করে সেটা আপনি করবেন কেন? এখানে বলে রাখি, ফেলুদার লেটেস্ট নেশা হলো পুরনো কলকাতা। ফ্যান্সি লেনে একটা খুনের তদন্ত করতে গিয়ে ও যখন জানলো যে ফ্যান্সি হচ্ছে আসলে ফাঁসি, আর ওই অঞ্চলেই 200 বছর আগে নন্দকুমারের ফাঁসি হয়েছিল, তখন থেকেই নেশাটা ধরে। গত 3 মাসে ও এই নিয়ে যে কত বই পড়েছে, ম্যাপ দেখেছে, ছবি দেখেছে, তার ইয়ত্তা নেই। অবশ্যই এই সুযোগে আমারও অনেক কিছু জানা হয়ে যাচ্ছে, আর তার বেশিরভাগটা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে 2টো দুপুর কাটিয়ে। ফেলুদা বলে, দিল্লি আগ্রার তুলনায় কলকাতা খোকা শহর হলেও এটাকে উড়িয়ে দেওয়া মোটেই ঠিক নয়। এখানে তাজমহল নেই, কুতুব মিনার নেই, যোধপুর জয়সলমীরের মতো কেল্লা নেই, বিশ্বনাথের গলি নেই, এসবই ঠিক। কিন্তু ভেবে দেখ তপসে, একটা সাহেব মশামাছি সাপ ব্যাং বনবাদারে ভরা মাঠের এক প্রান্তে গঙ্গার ধারে বসে ভাবল এখানে সে কুঠির পত্তন করবে, আর দেখতে দেখতে বনবাদার সাফ হয়ে গিয়ে সেখানে দালান উঠল, রাস্তা হলো, রাস্তার ধারে লাইন করে গ্যাসের বাতি বসলো, সেই রাস্তায় ঘোড়া ছুটল, পালকি ছুটল, আর 100 বছর যেতে না যেতে গড়ে উঠল এমন একটা শহর যার নাম হয়ে গেল সিটি অফ প্যালেসেজ। এখন সে শহরে কি ছিঁড়ি হয়েছে সেটা কথা নয়, আমি বলছি ইতিহাসের কথা। শহরের রাস্তার নাম পাল্টে এরা সেই ইতিহাস মুছে ফেলতে চাইছে, কিন্তু সেটা কি উচিত, বা সেটা কি সম্ভব? অবশ্যই সাহেবরা তাদের সুবিধের জন্যই এত সব করেছিল,
কিন্তু যদি না করতো তাহলে ফেলু মিত্তির এখন কি করতো ভেবে দেখ। ছবিটা একবার কল্পনা করে দেখ। তোর ফেলুদা প্রদোষচন্দ্র মিত্র প্রাইভেট ইনভেস্টিগেটর, ঘাড় গুজে কলম পিষছে কোনো জমিদারি সেরেস্তায়, যেখানে ফিঙ্গারপ্রিন্ট বললে বুঝবে টিপসই। বিবিডি বাগ, যার নাম ছিল ডালহৌসি স্কোয়ার, যে ডালহৌসি আমাদের দেশে লাট সাহেব হয়ে এসে গপাগপ রাজ্য গিলেছে, আর সেই সঙ্গে প্রথম রেলগাড়ি আর প্রথম টেলিগ্রাফ চালু করেছে। সেই বিবিডি বাগে 200 বছরের পুরনো সেন্ট জনস চার্চের কম্পাউন্ডে কলকাতার প্রথম ইটের বাড়ি জোব চার্নকের সমাধি দেখে লালমোহনবাবু যদিও বললেন থ্রিলিং, আমার কিন্তু মনে হলো সেটা আকাশে মেঘের ঘন ঘটা, আর সেই সঙ্গে একটা গুরুগম্ভীর গর্জনের জন্য। সমাধির গায়ে একটা মার্বেলের ফলকের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ভদ্রলোক বললেন, এ তো দেখছি জোবও নয় মশাই, জোবাস। ব্যাপার কি বলুন তো? জোবুস হলো জোবের ল্যাটিন সংস্করণ, বলল ফেলুদা। পুরো লেখাটাই ল্যাটিনে, সেটা বুঝতে পারছেন না? ল্যাটিন ফ্যাটিন জানি না মশাই, ইংরেজি নয় এটা বুঝতে পারছি। নামের উপর DOM লেখা কেন? DOM হচ্ছে ডোমিনুস অমনিউম ম্যাজিস্টের, অর্থাৎ ঈশ্বর সকলের কর্তা। আর তার নিচে যে কথাগুলো রয়েছে তার একটার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করি। ম্যারমোর, মর্মর সৌধ, জানেন তো? সেই মর্মর আর এই মারমোর একই জিনিস, মার্বেল। আর আরও মজা হচ্ছে এই যে মর্মর কথাটা সংস্কৃত নয়, ফার্সি, অথচ সৌধ হলো সংস্কৃত। এইভাবে সংস্কৃত ফার্সি, সংস্কৃত আরবি আমরা দিব্যি জোড়া লাগিয়ে চালিয়ে দিই। যেমন শলা পরামর্শ, শলা হলো সলাহ অর্থাৎ পরামর্শ, ফার্সি কথা, পরামর্শ সংস্কৃত। বা কাগজপত্র, কাগজ আরবি, পত্র সংস্কৃত। তারপর আবার ফেলুদার লেকচার শেষ হলো না, কারণ কথা নেই বার্তা নেই, উঠল এমন এক ধুলোর ঝড়, জটায়ু বললেন প্রলয়ঙ্কর, যেমন আমি আর কোনোদিনও দেখিনি। আমরা পড়ি মরি করে লালমোহনবাবুর সবুজ অ্যাম্বাসেডরে গিয়ে উঠলাম, আর ড্রাইভার হরিপদবাবু গাড়ি ছুটিয়ে দিলেন এসপ্ল্যানেডের দিকে। এই প্রথম দেখলাম ধুলোর জন্য অক্টার থুরি শহীদ মিনারটা আর দেখা যাচ্ছে না। হাওয়ার তেজ কত বুঝতে পারছি না, কারণ গাড়ির কাচ তুলে দেওয়া হয়েছে। তবে এটা দেখলাম যে চানাচুরওয়ালারা যে সরু লম্বা বেতের মোড়ার মতো স্ট্যান্ডের উপরে তাদের জিনিসপত্র রাখে, তারই একটা গড়ের মাঠের দিক থেকে শূন্য দিয়ে পাক খেতে খেতে উড়ে এসে আমাদের ঠিক সামনে একটা চলন্ত ডবল ডেকারের দোতলায় আছড়ে পড়ে পরক্ষণেই আবার ছাড়া পেয়ে কার্জন পার্কের দিকে উড়ে গেল। পার্ক স্ট্রিটের কাছাকাছি এসে দেখি ট্রাম বন্ধ, কারণ একটা দেবদারু গাছ ভেঙে লাইনের উপর পড়েছে। ফেলুদার ইচ্ছে ছিল আমাদের পার্ক স্ট্রিটের পুরনো গোরস্থানটা দেখিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা আর এই ঝড়ের জন্য হলো না। যদি যেতাম তাহলে হয়তো একটা ঘটনা চোখের সামনে দেখতে পেতাম, যেটার বিষয় পরদিন সকালে কাগজে বেরোলো। 24শে জুনের এই প্রলয়ঙ্কর ঝড়ে উইন্ড ভেলসিটি 145 km/h, সাউথ পার্ক স্ট্রিট গোরস্থানে একটা গাছ ভেঙে পড়ে নরেন্দ্রনাথ বিশ্বাস নামে এক প্রৌঢ় ভদ্রলোককে গুরুতরভাবে জখম করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্যই তিনি সন্ধেবেলা এই আদ্যিকালের গোরস্থানে কি করছিলেন সে খবর কাগজে লেখেনি। পরদিন সকাল আর দুপুরের অর্ধেকটা বাদলার উপর দিয়েই গেল। ফেলুদা কোত্থেকে জানি একটা 1932 সালের ক্যালকাটা অ্যান্ড হাওড়ার ম্যাপ জোগাড় করেছে। দুপুরে খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে পান মুখে পুড়ে একটা চারমিনার ধরিয়ে ও ম্যাপটার ভাঁজ খুলল। সেটাকে মাটিতে বিছানোর জন্য টেবিল চেয়ার সব ঠেলে দেয়ালের গায়ে লাগিয়ে দিয়ে মেঝের মাঝখানে 6 ফুট বাই 6 ফুট জায়গা করতে হলো। ম্যাপের উপর হামাগুড়ি দিয়ে আমরা কলকাতার রাস্তাঘাট দেখছি। ফেলুদা বলছে, রজনী সেন খুঁজিস না, এ অঞ্চলটা তখন জঙ্গল। এমন সময় জটায়ু এলেন। আজ আর ধুতি পাঞ্জাবি নয়, গাঢ় নীল টেরিকটের প্যান্ট আর হলদে বুশ শার্ট। 76টা গাছ পড়েছে কালকের ঝড়ে। ঢুকেই ঘোষণা করলেন ভদ্রলোক, আর আপনার কথা রেখেছি মশাই, এখন আর হর্ন শুনলে হিন্দি ফিল্মের কথা মনে পড়বে না। আচ্ছা তারা নেই,
তাই চা খেয়ে বেরোনো হলো। ৭৬টা গাছ পড়ার খবর কাগজে পড়ে বিশ্বাস হয়নি, কিন্তু পার্ক স্ট্রিট থেকে নিজের চোখে ১৯টা গাছ বা গাছের ডাল পড়ে থাকতে দেখলাম। তার মধ্যে সাদার্ন এভিনিউতে ৩টে। তাও তো এর মধ্যে কত ডালপালা সরিয়ে ফেলা হয়েছে কে জানে। গোরস্থানের গেটের সামনে যখন পৌঁছলাম, এখানে আসছি সেটা ক্যামাক স্ট্রিটের আগে ফেলুদা আমাদের বলেনি। তখন জটায়ুর দিকে চেয়ে দেখি তার স্বাভাবিক ফুর্তি ভাবটা যেন একটু কম। ফেলুদা তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিতে ভদ্রলোক বললেন, একবার এক সাহেবকে কবর দিতে দেখেছিলাম 41-এ রাঁচিতে। কাঠের বাক্সটা গর্তে নামিয়ে যখন তার উপর চাবড়া চাবড়া মাটি ফেলে না, সে এক বিভৎস শব্দ মশাই। সে শব্দ এখানে শোনার কোনো সম্ভাবনা নেই, বলল ফেলুদা। এই গোরস্থানে গত ১০০ বছরে কোনো মৃত ব্যক্তিকে সমাধিস্থ করা হয়নি। গেট দিয়ে ঢুকতেই ডাইনে দারোয়ানের ঘর। দিনের বেলা যে কেউ এই গোরস্থানে ঢুকতে পারে, তাই দারোয়ানের বোধহয় বিশেষ কোনো কাজ নেই। তবে হ্যাঁ, বলল ফেলুদা, একটা ব্যাপারে একটু নজর রাখতে হয়, যাতে সমাধির গা থেকে কেউ মার্বেল ফলক খুলে না নেয়। ভালো ইটালিয়ান মার্বেল বাজারে বিক্রি করলে বেশ ২ পয়সা আসে। দারোয়ান ঘর থেকে বেরিয়ে এলো। দেখে বলে দিতে হয় না সে বিহারের লোক। কৈনিটা মনে হয় সবে মাত্র পুড়েছে মুখে। কাল এখানে একজন বাঙালি বাবু জখম হয়েছেন, মাথায় গাছ পড়ে। হ্যাঁ বাবু, সে জায়গাটা দেখা যায়? ও রাস্তা সে সিধা চালিয়ে যান, একদম এন্ড তক। বায়ে ঘুমলেই দেখতে পাবেন। अभी तक बड़ा हुआ है फिर। আমরা ৩ জন ঘাস গজিয়ে যাওয়া বাঁধানো রাস্তাটা দিয়ে এগিয়ে গেলাম। দুদিকে সমাধির সারি, তার এক একটা ১২-১৪ হাত উঁচু। ডাইনে কিছু দূরে একটা সমাধি প্রায় ৩ তলা বাড়ির সমান উঁচু। ফেলুদা বলল, ওটা খুব সম্ভবত পণ্ডিত উইলিয়াম জোন্সের সমাধি। ওর চেয়ে উঁচু সমাধি নাকি কলকাতায় আর নেই। প্রত্যেকটা সমাধির গায়ে সাদা কিংবা কালো মার্বেলের ফলকে মৃত ব্যক্তির নাম, জন্মের তারিখ আর মৃত্যুর তারিখ, আর সেই সঙ্গে আরও কিছু লেখা। কয়েকটা বড় ফলকে দেখলাম অল্প কথায় জীবনী পর্যন্ত লেখা রয়েছে। বেশিরভাগ সমাধি চারকোনা থামের মতো, নিচে চওড়া থেকে উপরে সরু হয়ে উঠেছে। লালমোহনবাবু সেগুলোকে বললেন বোরখা পরা ভূত। কথাটা খুব খারাপ বলেননি, যদিও এই ভূতের নড়াচড়ার উপায় নেই। এই ভূত, এই স্তম্ভগুলোর ইংরেজি নাম জেনে রাখত সে। একে বলে ওবেলিস্ক। লালমোহনবাবু বার ৫ কথাটা আউড়ে নিলেন। আমি বাঁ দিক থেকে ডান দিকে চোখ ঘোরাচ্ছি আর ফলকের নামগুলো বিড়বিড় করছি। জ্যাকসন, ওয়াটসন, ওয়েলস, লার্কিন্স, গিবন্স, ওল্ডহ্যাম। মাঝে মাঝে দেখছি পাশাপাশি একই নামের বেশ কয়েকটি সমাধি রয়েছে। বোঝা যাচ্ছে সবাই একই পরিবারের লোক। সবচেয়ে আগের তারিখ যা এখন পর্যন্ত চোখে পড়ল তা হলো ২৮ জুলাই ১৭৭৯। তার মানে ফরাসি বিপ্লবেরও ১২ বছর আগে। রাস্তার শেষ মাথায় পৌঁছে বুঝতে পারলাম গোরস্থানটা কত বড়। পার্ক স্ট্রিটের ট্রাফিকের শব্দ এখানে ক্ষীণ হয়ে এসেছে। ফেলুদা পরে বলেছিল এখানে নাকি ২০০০-এর বেশি সমাধি আছে। লালমোহনবাবু লোয়ার সার্কুলার রোডের দিকটায় গোরস্থানের গায়ে লাগা একটা ফ্ল্যাট বাড়ির দিকে দেখিয়ে বললেন, ওকে লাখ টাকা দিলেও নাকি উনি ওখানে থাকবেন না। গাছ যেটা ভেঙেছে বলে কাগজে বেরিয়েছে সেটা আসলে শাখা প্রশাখা সমেত একটা প্রকাণ্ড আম গাছের ডাল। সেটা পড়েছে একটা সমাধির বেশ খানিকটা ধ্বংস করে। এছাড়াও আরও অনেকগুলো ডালপালা চারিদিকে ছড়িয়ে আছে। আমরা সমাধিটার দিকে এগিয়ে গেলাম। এটা অন্যগুলোর চেয়ে বেটে। লালমোহনবাবুর কাঁদাবুলি আসবে বড় জোর। বোঝা যায় এমনিতেই সেটার অবস্থা বেশ কাহিল ছিল। যেদিকে ডালের ঘা লাগেনি সেদিকটাও ফাটল ধরে চৌচির হয়ে আছে। পলেস্তারা খসে ইট বেরিয়ে আছে। ঘা লাগার দরুন শ্বেত পাথরের ফলকটাও ভেঙেছে। তার খানিকটা সমাধির গায়ে এখনও লেগে আছে, বাকিটা ৮-১০ টুকরো হয়ে ঘাসের উপর পড়ে আছে। বৃষ্টি হয়ে চারদিকটা এমনিতেই জল কাদায় ভরা, কিন্তু এখানে যেন কাদাটা অন্য জায়গার চেয়ে একটু বেশি। আশ্চর্য, বললেন লালমোহনবাবু। গড কথাটা কিন্তু এখনও সমাধির গায়ে লেগে আছে। শুধু গড নয়, বলল ফেলুদা, তার নিচে শালের অংশ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ইয়েস, 185, তারপর ভাঙা।
বোঝাই যাচ্ছে এই গড হলো আপনার সেই ঈশ্বর, সকলের কর্তার গড, তাই কি? ফেলুদার প্রশ্ন শুনে তার দিকে চাইলাম। তার ভুরু কুঁচকোনো, বলল, আপনি অন্য সমাধিগুলো বিশেষ মন দিয়ে দেখেননি দেখছি। দেখুন না ওই পাশেরটার দিকে। পাশে আরেকটা বড় সমাধি রয়েছে, তার ফলকে লেখা টু দ্য মেমোরি অফ ক্যাপ্টেন পি ওরেইলি, HM 44th Regiment, who died 25th May 1823, aged 38 years। লক্ষ্য করুন, নামের নিচেই আসছে সাল, তারিখ। বেশিরভাগ ফলকেই তাই। আর গড কথাটা অন্য কোনো ফলকে দেখলেন কি? ফেলুদা ঠিকই বলেছে। এই পথটুকু আসার মধ্যে আমি নিজেই অন্তত 30টা ফলকের লেখা পড়েছি, কিন্তু কোনোটাতেই গড দেখিনি। তার মানে বলছেন গড হলো মৃত ব্যক্তির নাম? গড কারোর নাম হয় বলে আমার মনে হয় না, যদিও ঈশ্বর বা ভগবান নামটা হিন্দুদের মধ্যে আছে। লক্ষ্য করুন, গডের জি এর বাঁ দিকে ইঞ্চিখানেক ফাঁক দেখা যাচ্ছে, অর্থাৎ বাঁ দিকে ওর গায়ে গায়ে কোনো অক্ষর ছিল না, কিন্তু ডি এর ডান দিকটায় আক আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ সে জায়গার পাথরটা ভেঙে পড়ে গেছে। আমার ধারণা এটা যার কবর তার পদবীর প্রথম 3টে অক্ষর হলো জি ও ডি, যেমন গডফ্রি বা গডার্ড। সে তো পাথরের টুকরোগুলো জড়ো করে পাশাপাশি। লালমোহনবাবু কথাটা বলতে বলতে ভাঙা ডালপালার উপর দিয়ে সমাধিটার দিকে এগিয়ে তার ধারে পৌঁছতেই হঠাৎ সরাত করে খানিকটা নিচের দিকে নেমে গেলেন। গর্তে পা পড়লে যেমন হয় ঠিক তেমনই, কিন্তু ফেলুদা ঠিক সময় তার লম্বা হাত দুটি বাড়িয়ে তাকে খপ করে ধরে টেনে তুলে শক্ত জমিতে দাঁড় করিয়ে দিল। ব্যাপারটা কি? ওখানে গর্ত হলো কি করে? কেমন যেন খটকা লাগছিল, বলল ফেলুদা। ভাঙলো আম গাছ, অথচ আম পাতার সঙ্গে জাম কাঁঠাল কি করছে তাই ভাবছিলাম। লালমোহনবাবু এমনিতেই গোরস্থানে এসে একটু গুম মেরে গিয়েছিলেন, তার উপর এই ব্যাপার। প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে একটু বাড়াবাড়ি মশাই, বলে ভদ্রলোক এক পাশে সরে গিয়ে আমাদের দিকে পেছন করে বোধহয় নিজেকে সামলাবার চেষ্টা করলেন। তোপসে খুব সাবধানে ডালপালাগুলো সরাতো। আমি আর ফেলুদা গর্ত বাঁচিয়ে জায়গাটা পরিষ্কার করতেই বেশ বোঝা গেল কবরের পাশটায় হাতখানেক গভীর খালের মতো রয়েছে। সেটা আগেই ছিল না সম্প্রতি কেউ খুঁড়ে করেছে সেটা ফেলুদা বুঝে থাকলেও আমি বুঝলাম না। ফেলুদা এবার মার্বেলের টুকরাগুলোয় মন দিল। দুজনে মিলে 11টা টুকরো জড়ো করে মিনিট 10 ঘাসের উপর জিগস পাজেল খেলে সেগুলোকে ঠিক ঠিক জায়গায় বসিয়ে দিলাম। তার ফলে জিনিসটা এরকম দাঁড়ালো: Scared to Memory of Thomas Wynne, OBT 24th April 8 AET 180। গডউইন, বলল ফেলুদা, টমাস গডউইনের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে। ওবিটি হলো ওবিটুস অর্থাৎ মৃত্যু, আর AET হলো এইটাটিস অর্থাৎ বয়স। এখন কথা হচ্ছে, ও মশাই, জটায়ু হঠাৎ চেঁচিয়ে উঠে আমাকে বেশ চমকে দিলেন। ঘুরে দেখতেই ভদ্রলোক একটা চৌকো চ্যাপ্টা কালো জিনিস আমাদের দিকে তুলে ধরে বললেন, 37 টাকায় ব্লু ফক্সে 3 জনের ডিনার হবে কি? কি পেলেন ওটা? আমরা দুজনেই বেশ আগ্রহের সঙ্গে এগিয়ে গেলাম। লালমোহনবাবুর বাঁ হাতে একটা কালো মানি ব্যাগ, আর ডান হাতে 3টে 10, একটা 5 আর একটা 2 টাকার নোট। টাকা আর ব্যাগ দুটোর অবস্থা বেশ শোচনীয়। ভদ্রলোকের ভয় কেটে গিয়ে এখন একটা বেশ মার্দিস ভাব। বেশ বুঝতে পারছেন যে ফেলুদার জন্য একটা ভালো ক্লু জোগাড় করে দিয়েছেন। ফেলুদা ব্যাগটা খুলে খাপগুলোর ভিতর যা ছিল সব বার করলো। 4 রকম জিনিস বেরোলো খাপ থেকে। 1 নম্বর, এক গোছা ভিজিটিং কার্ড, যাতে ইংরেজিতে লেখা NM বিশ্বাস। ঠিকানা টেলিফোন নেই। ফেলুদা বলল, দেখেছেন খবরের কাগজের কাণ্ড, নরেন্দ্রমোহনকে নরেন্দ্রনাথ করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে 2টো খবরের কাগজের কাটিং। একটাতে এই সাউথ পার্ক স্ট্রিটে গোরস্থান প্রথম যখন খুলল তার খবর, আর আরেকটাতে আজকাল যাকে শহীদ মিনার বলি, সেই অক্টারলোনি মনুমেন্ট তৈরি হবার খবর। তার মানে 2টো কাগজের টুকরোই 150-200 বছরের পুরনো। বিশেষ মশাই এত প্রাচীন কাগজের কাটিং কোত্থেকে জোগাড় করলেন জানতে ভারী কৌতূহল হচ্ছে, মন্তব্য করল ফেলুদা। 3 নম্বর হচ্ছে পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক কোম্পানির একটা 12 টাকা 50 পয়সার ক্যাশ মেমো। আর 4 হলো
এক টুকরো সাদা কাগজ, যাতে ডট পেনে ইংরেজিতে কয়েকটা লাইন লেখা। লেখার মাথা মুন্ডু বুঝলাম না, যদিও ভিক্টোরিয়া নামটা পড়তে পেরেছিলাম। অক্টারলোনি মনুমেন্ট নিয়ে যে একটা লেখা দেখলুম সেদিন কাগজে, হঠাৎ বলে উঠলেন লালমোহনবাবু। আর যদ্দূর মনে পড়ছে লেখকের পদবি ছিল বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস, কারেক্ট। কোন কাগজ? ফেলুদা জিজ্ঞেস করল। হয় লেখনি, না হয় বিচিত্রপত্র, ঠিক মনে পড়ছে না। আমি বাড়ি গিয়ে চেক করব। জটার স্মরণশক্তি তেমন নির্ভরযোগ্য নয় বলেই বোধহয় ফেলুদা এ ব্যাপারে আর কিছু না বলে সাদা কাগজের লেখাটা তার নিজের নোটবুকে কপি করে নিয়ে আসল কাগজ আর অন্য জিনিসগুলো মানিব্যাগে ভরে সেটা পকেটে নিয়ে নিল। তারপর মিনিট 5 ধরে কবরের আশপাশটা ভালো করে দেখে আরও 2টো জিনিস পেয়ে গেল, সেগুলোও পকেটে পুরল। সে দুটো হচ্ছে একটা ব্রাউন রঙের কোটের বোতাম আর একটা নেতিয়ে যাওয়া রেসের বই। চল, দারোয়ানের সঙ্গে একবার কথা বলে বেরিয়ে পড়ি। আবার মেঘ করল। ব্যাগটাকে ফেরত দেবেন? জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। অবশ্যই। কোন হাসপাতালে আছে খোঁজ করে কাল একবার যাব। আর সেই লোক যদি মরে গিয়ে থাকে, সে অনুমান করে তো আর তার প্রপার্টি আত্মসাৎ করা যায় না। সেটা নীতিবিরুদ্ধ। আর 37 টাকায় ব্লু ফক্সে 3 জনের চা স্যান্ডউইচের বেশি কিছু হবে না, সুতরাং আপনি ডিনারের আশা ত্যাগ করতে পারেন। আমরা আবার উল্টো মুখ ঘুরে কবরের সারির মাঝখানের পথ দিয়ে গেটের দিকে এগোতে লাগলাম। ফেলুদা গম্ভীর। এরই ফাঁকে একটা চারমিনার ধরিয়ে নিয়েছে। এমনিতেও সিগারেট অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু রহস্যের গন্ধ পেলে নিজের অজান্তেই মাঝে মাঝে সাদা কাঠি মুখে চলে যায়। অর্ধেক পথ যাবার পর সে হঠাৎ থামল কেন সেটা তৎক্ষণাৎ বুঝতে পারিনি। তারপর তার চাহনি অনুসরণ করে একটা জিনিস দেখে আমার হাঁটার সঙ্গে সঙ্গে হার্টবিটটাও এক পলকের জন্য থেমে গেল। একটা গম্বুজওয়ালা সমাধি, যার ফলকে মৃত ব্যক্তির নাম রয়েছে মিস মার্গারেট টেম্পলটন। তার ঠিক সামনে ঘাসে পড়ে থাকা একটা পুরনো ইটের উপর একটা সিকি খাওয়া জ্বলন্ত সিগারেট থেকে সরু ফিতের মতো ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে উপরে উঠছে। বৃষ্টি হবে বলেই বোধহয় বাতাসটা বন্ধ হয়েছে, না হলে ধোঁয়া দেখা যেত না। ফেলুদা এগিয়ে গিয়ে 2 ইঞ্চির লম্বা সিগারেটটা তুলে নিয়ে মন্তব্য করল, গোল্ড ফ্লেক। জটায়ু বলল, বাড়ি চলুন। আমি বললাম, একবার খুঁজে দেখব লোকটা এখনো আছে কিনা। সে যদি থাকতো, বলল ফেলুদা, তাহলে সিগারেট হাতে নিয়েই থাকতো, কিংবা হাত থেকে ফেলে পা বাড়িয়ে মারিয়ে নিভিয়ে দিত। আধ খাওয়া অবস্থায় এভাবে ফেলে যেত না। সে লোক পালিয়েছে, এবং বেশ ব্যস্তভাবেই পালিয়েছে। দারোয়ান ঘরে ছিল না। মিনিট 3 অপেক্ষা করার পর সে পশ্চিম দিকের একটা ঝোপের পিছন থেকে বেরিয়ে হেলতে দুলতে এগিয়ে এসে বলল, আভি এক চুহা কো খতম কর দিয়া। বুঝলাম, ওই ঝোপের পিছনে চুহার সৎকার সেরে তিনি ফিরছেন। ফেলুদা কাজের কথায় চলে গেল। যার উপর গাছ পড়েছিল তাকে জখম অবস্থায় প্রথম দেখল কে? দারোয়ান বলল সে নিজেই দেখেছিল। গাছ পড়ার সময়টা সে গোরস্থানে ছিল না। তার নিজের একটা শার্ট উড়ে গিয়েছিল পার্ক স্ট্রিটে, সেটা উদ্ধার করতে গিয়েছিল। ফিরে এসে ব্যাপারটা দেখে। দারোয়ান ভদ্রলোকের মুখ চিনত, কারণ উনি নাকি সম্প্রতি আরও কয়েকবার এসেছেন গোরস্থানে। আর কেউ এসেছিল কালকে? मालूम नहीं बाबू, हम जब दौड़ के गया उस टाइम में तो और कोई नहीं था। এইসব সমাধির পেছনে লুকিয়ে থাকতে পারে তো? এটা দারোয়ান অস্বীকার করল না। আমারও মনে হচ্ছিল যে এই গোরস্থানের চেয়ে ভালো লুকোচুরির জায়গা বোধহয় সারা কলকাতায় আর একটিও নেই। নরেন বিশ্বাসের অবস্থা দেখে দারোয়ান রাস্তায় বেরিয়ে এসে এক পথচারী সাহেবকে খবরটা দেয়। বর্ণনা থেকে মনে হলো সেন্ট জেভিয়ার্সের ফাদার টাদার হতে পারে। তিনিই নাকি ট্যাক্সি ডাকিয়ে নরেন বিশ্বাসকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন। আজ একটু আগে কাউকে আসতে দেখেছিলে? আভি? হ্যাঁ। না, দারোয়ান কাউকে আসতে দেখেনি। সে গেটের কাছে ছিল না। সে গিয়েছিল চুহার লাশ নিয়ে ওই ঝোপড়াটার পেছনে। ওটা ফেলে দিয়ে ওর কাজ শেষ হয়নি, কারণ একটু পিপাসার প্রয়োজন হয়ে পড়েছিল। রাত্রে তুমি এখানে থাকো? हाँ बाबू, लेकिन रात को तो पहाड़े का कोई ज़रूरत नहीं होता। डर के मारे कोई आता ही नहीं। पहले लोअर सर्कुलर रोड में साइडम में दीवार टूटा था, लेकिन आजकल रात को कोई नहीं आता समंटरी में। तुम्हार नाम की? बड़म दाओ। এই নাও। সালাম বাবু।
দারোয়ানের হাতে 2 টাকার নোটটা গুজে দেবার ফল অবশ্যই আমরা পরে পেয়েছিলাম। গডউইন? টমাস গডউইন? সিধু জ্যাঠার কপালে 6টা খাঁচ পড়ে গেল। সিধু জ্যাঠাকে আমি বলি বিশ্বকোষ, ফেলুদা বলে শ্রুতিধর। দুটোই ঠিক, একবার যা পড়েন, একবার যা শোনেন, মনে ধরলে ভুলেন না। ফেলুদাকে মাঝে মাঝে ওর কাছে আসতেই হয়, যেমন আজকে। ভোরে উঠে হাঁটতে বেরোন সিধু জ্যাঠা লেকের ধারে, মাইল 2 হেঁটে বাড়ি ফিরে আসেন 6:30টার মধ্যে। বৃষ্টি হলেও বাদ নেই, ছাতা নিয়ে বেরোবেন। বাড়ি ফিরে সেই তক্তপোষের উপর বসেন। এক স্নান খাওয়া ছাড়া ওঠা নেই। সামনে একটা ডেস্ক, তার উপর বই, ম্যাগাজিন, খবরের কাগজ। লেখেন না, চিঠিও না, ধোপার হিসেবও না, কিচ্ছু না, খালি পড়েন। টেলিফোন নেই। আমাদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হলে চাকর জনার্দনকে দিয়ে বলে পাঠান, সে 10 মিনিটের মধ্যে খবর পৌঁছে দেয়। বিয়ে করেননি, বউয়ের বদলে বই নিয়ে ঘর করেন। বলেন, আমার সংসার, আমার স্ত্রী, পুত্র, পরিবার। আমার ডাক্তার, মাস্টার, সিস্টার, ফাদার, মাদার সবই আমার বই। পুরনো কলকাতা সম্বন্ধে ফেলুদার উৎসাহের জন্য সিধু জ্যাঠাই কতকটা দায়ী। তবে সিধু জ্যাঠা শুধু কলকাতা না, সারা বিশ্বের ইতিহাস জানেন। দুধ ছাড়া চায়ে পরপর 2টো চুমুক দিয়ে সিধু জ্যাঠা গডউইন কথাটা আরও 2বার আওড়ালেন। তারপর বললেন, গডউইন নামটা ফস করে বললে প্রথমটা শেলির শ্বশুরের কথাই মনে হয়, কিন্তু ভারতবর্ষে এসেছে এমন একটা গডউইনও ছিল বটে। কোন বছরে মারা গেছে বললে? 1858। আর জন্ম 1788। তাহলে এই গডউইন হতে পারে বটে। 48 বোধহয়, কিংবা 49। ক্যালকাটা রিভিউতে একটা লেখা বেরিয়েছিল, টমাসের মেয়ে, নাম শার্লি, না শার্লট গডউইন। তার বাপ সম্বন্ধে লিখেছিল। মনে পড়েছে। ওরে বাস, সে তো এক তাজ্জব কাহিনী হে ফেলু। অবশ্যই শেষ জীবনের কথাটা লেখেনি শার্লট, আর সেটা আমি জানিও না, কিন্তু গোড়ায় ভারতবর্ষে এসে তার কীর্তিকলাপ, সে তো একেবারে গল্পের মতো। তুমি তো লখনৌ গেছো? ফেলুদা মাথা নেড়ে হ্যাঁ বলল। বাদশাহী আংটির ব্যাপারে প্রথম তার গোয়েন্দাগিরির তারাবাজি লখনৌতেই দেখিয়েছিল ফেলুদা। সাদাত আলীর কথা জানো তো? জানি। সেই সাদাত আলী তখন লখনৌয়ের নবাব। দিল্লির পিদিম তখন নিবু নিবু, যত রোশনাই সব লখনৌয়ে। সাদাত ইয়াং বয়সে কলকাতায় ছিল। সাহেবদের সঙ্গে মিশে ইংরেজি ভাষাটা একটু ভাষা শিখেছিল, আর শিখেছিল 16 আনা সাহেবিয়ানা। আসাফুদ্দৌলা মারা যাবার পর ওয়েজির আলী হলো নবাব। সাদাত আলী তখন কাশিতে। মন খারাপ, কারণ আশা ছিল আসাফের পর সেই গদিতে বসবে। এদিকে ওয়েজির ছিল অকর্মার ঢেকি। ব্রিটিশরা তাকে বরদাস্ত করতে পারলে না। 4 মাসে তার নবাবি দিলে বরবাদ করে। মনে রেখো, অযোধ্যায় তখন কোম্পানির প্রতিপত্তি খুব। নবাবরা কোম্পানির কথায় উঠে বসে। ওয়াজিরকে হটিয়ে তারা সাদাতকে সিংহাসনে বসালো। সাদাত খুশি হয়ে ব্রিটিশকে অর্ধেক অযোধ্যা দিয়ে দিলে। সেই সময় লখনৌয়ের অলিতে গলিতে সাহেব, নবাবের ফৌজে সাহেব অফিসার, সাহেব গোলন্দাজ, তাছাড়া সাহেব ব্যবসায়ী, সাহেব ডাক্তার, সাহেব পেন্টার, সাহেব নাপিত, সাহেব স্কুল মাস্টার, আবার কেউ কেউ আছে যারা এসেছে শুধু টাকার লোভে। নবাবের নেক নজরে পড়ে 2 পয়সা যদি কামাতে পারে। এই শেষ দলের মধ্যে পড়ে টমাস গডউইন। ইংল্যান্ডের ছোকরা, সাসেক্স না সাফোক না সারি, কোথায় তার বাড়ি ঠিক মনে নেই। সে দেশে বসে নবাবির গল্প শুনে এসে হাজির হলো লখনৌতে। সুপুরুষ চেহারা, কথাবার্তা ভালো। রেসিডেন্ট চেরি সাহেবের মন ভিজিয়ে তার কাছ থেকে সুপারিশপত্র নিয়ে গিয়ে হাজির হলো নবাবের দরবারে। সাদাত জিজ্ঞেস করলো, তোমার গুণপনা কি? টমাস শুনেছে নবাব বিলিতি খানা পছন্দ করে, রান্নার হাত ভালো ছিল ছোকরার। বললে, আমি ভালো শেফ, তোমাকে রেঁধে খাওয়াতে চাই। নবাব বললে, খাওয়াও। ব্যাস, গডউইন এমন রান্না রাঁধলে যে সাদত তক্ষুনি তাকে বাবুর্চিখানায় বহাল করে নিলে। তারপর থেকে নবাব যেখানে যায় সেখানেই মুসলমান বাবুর্চির পাশে পাশে যায় টমাস গডউইন। লাট সাহেব শহরে এলে সাদাত তাকে ব্রেকফাস্টে ডাকে। সাহেব খুশি হলে সাদাতের মঙ্গল, ভরসা টমাস গডউইন। আর নতুন কোনো ডিশ পছন্দ হলেই আসে বকশিস, নবাবি বকশিস, জানো তো? 2-10 টাকা কি 2-4টে মোহর গুজে দেওয়া তো নয়,
লখনৌয়ের নবাব হাত ঝাড়লেই পর্বত। বুঝে দেখো গডউইনের পকেট কিভাবে ফুলে ফেপে উঠল। আর তাই যদি না হবে তো সে বাবুর্চিখানায় পড়ে থাকবে কেন? সেরকম লোকই সে নয়। বেরিয়ে এলো নবাবের আওতা থেকে, চলে এলো আমাদের এই কলকাতায়, এসে বিয়ে করলে জেন ম্যাডক বলে এক মেম সাহেবকে, কোম্পানির ফৌজের এক ক্যাপ্টেনের মেয়ে। তার 3 মাসের মধ্যে এক রেস্টুরেন্ট খুলে খাস চৌরঙ্গিতে। তারপর যা হয় আর কি, সুদিন তো আর কারোর চিরকাল থাকে না। গডউইনের ছিল জুয়ন নেশা। লখনৌ থাকতে মুরগির লড়াই আর তিতিরের লড়াইয়ে বাজি ফেলে যেমন কামিয়েছে তেমনি খুইয়েছে। কলকাতায় এসে সে রোগ আবার মাথা চাড়া দিয়ে উঠল। এর বেশি আর তার কিছু আমি লিখিনি। যদূর মনে হয় টমাস গডউইন মারা যাওয়ার কয়েক মাস পরেই এই লেখাটা বেরোয়। সেক্ষেত্রে তার নিজের মেয়ের পক্ষে তার বাপের মন্দ দিকটা কি আর খুব ফলাও করে লেখা চলে? অন্তত সে যুগে যেত না নিশ্চয়ই। যাই হোক, এশিয়াটিক সোসাইটিতে তুমি গিয়ে লেখাটা পড়ে দেখতে পারো। আমি যা বললাম তার চেয়ে ন্যাচারালি আরও বেশি ডিটেল পাবে। আমার অবশ্যই মনে হলো সিধু জ্যাঠা পুরো লেখাটাই বাংলা করে বলে ফেলেছেন। ফেলুদা আর আমি দুজনেই টমাস গডউইনের এক আশ্চর্য কাহিনী শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম। আমাদের আগে সিধু জ্যাঠাই আবার মুখ খুললেন। কিন্তু টমাস গডউইনের বিষয়ে হঠাৎ জিজ্ঞেস করছো কেন? কি ব্যাপার? ফেলুদা বলল, সেটা বলছি, তার আগে আর একটা জিনিস জানার আছে। নরেন্দ্র বিশ্বাস বলে কারোর নাম শুনেছেন, যিনি পুরনো কলকাতা নিয়ে প্রবন্ধ লিখেন? কিসে লেখেন তা জানি না। কোনো অখ্যাত কাগজে লিখলে সে লেখা আমার চোখে পড়বে না। আজকাল আর ধরা বাঁধা কাগজের বাইরে আর কিছু পড়ি না। কিন্তু এই প্রশ্নই বা কেন? ফেলুদা সংক্ষেপে কালকের ঘটনাটা বলে ফেলল। গাছ পড়ে যদি একটা লোক জখম হয়ে অজ্ঞান হয়, তাহলে তার মানিব্যাগটা 10 হাত দূরে ছিটকে পড়বে কেন? এখানেই খটকা। সিধু জ্যাঠা একটু গম্ভীর থেকে বললেন, কাল ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 90 মাইল। যদি বেরোয় যে ভদ্রলোকের মানিব্যাগ তার শার্ট বা পাঞ্জাবির বুক পকেটে ছিল, তাহলে দৌড়ে পালাতে গিয়ে পকেট থেকে সে ব্যাগ ছিটকে পড়া কিছুই আশ্চর্য নয়। আর দৌড়ানোর অবস্থাতেই তার মাথায় গাছ পড়ে থাকতে পারে, তাহলে আর রহস্য কোথায়? ভদ্রলোক পড়েছিলেন গডউইনের সমাধির পাশে, তাতে কি এসে গেল? সেই সমাধির পাশে খালের মতো গর্ত, মনে হয় কেউ খোঁড়ার কাজ শুরু করেছিল। সিধু জ্যাঠার চোখ ছানা বড়া। বলো কি হে, গ্রেভ ডিগিং? এ তো ভারী গ্রেভ সংবাদ দিলে হে তুমি। এ তো অবিশ্বাস্য। টাটকা লাশ হলে খুঁড়ে বার করে সব ব্যবচ্ছেদের জন্য বিক্রি করে পয়সা আসে জানি, কিন্তু 200 বছরের পুরনো লাশের কয়েকটা হাড়গোড় ছাড়া আর কি পাওয়া যায় বলো? তার না আছে প্রত্নতাত্ত্বিক ভ্যালু, না আছে রিসেল ভ্যালু। খুঁড়েছে সে ব্যাপারে তুমি শিওর? পুরোপুরি নয়, কারণ বৃষ্টির জন্য কোদালের কোপের চিহ্ন মুছে গেছে, কিন্তু তবু। সিধু জ্যাঠা আবার একটু ভেবে মাথা নেড়ে বললেন, না হে ফেলু, আমার মনে হচ্ছে তুমি বুনো হাঁসের পেছনে ধাওয়া করছো। হাতে কোনো কেস টেস নেই বুঝি, তাই কল্পনায় একটা রহস্য খাড়া করছো? আজ এ পর্যন্তই। পড়ছিলাম সত্যজিৎ রায়ের গোরস্থানে সাবধান, আজ প্রথম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।